কিরে আগে কলম পড়ে গেল মানে আমার মার্কারটা, তারপরে আবার আস্তে ডান্সিং করতে করতে টিস্যু পেপার পড়লো। কিরে ভাই, এটাই আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট। এই সূত্রটা আমাদের পাঠ্য বইয়ে না থাকলেও এটা থেকে প্রশ্ন হয়, কিভাবে এসেছে পড়ন্ত বস্তুর সূত্র থেকে কম্বিনেশন করে, সেটাও আজকে আমাদেরকে জানতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলেন আমরা পড়ন্ত বস্তুর প্রথম সূত্র যেটা, সেটা একটু নিয়ে আলোচনা করি। পড়ন্ত বস্তুর প্রথম সূত্র বলছে যে কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভূমি, আর ভূমি থেকে এটা হচ্ছে যে আমার একটা জায়গা, এটার মান দেওয়া হচ্ছে ধরেন যে 100 মিটার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে মানলাম কথা, ঠিক আছে। তাহলে দেখেন যে এটা স্থির অবস্থানে দুটোই আছে, দুটোই স্থির অবস্থানে আছে এবং দুটোই একই উচ্চতাতে আছে। তাহলে আমরা একটু এভাবেই নিই। তাহলে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে পড়ন্ত বস্তু যদি ফেলে দেওয়া হয়, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, কিন্তু টিস্যু পরে দূরত্ব অতিক্রম করেছে, মার্কার আগেই চলে গেছে। এর কারণ কি? এর কারণ হলো যে বাতাসের বাধা। এর কারণ হলো বাতাসের বাধা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমাদের গ্যালিলিও স্যার বলতে চাচ্ছেন যে কি, আপনি যদি একেবারে একটা ভ্যাকুয়াম মানে শূন্য স্থান তৈরি করতে পারেন, যেখানে বাতাসের বাধা নাই, যেখানে বাতাসের বাধা নাই, তাহলে আপনি যদি দুইটা বস্তুকে ফেলে দেন, তাহলে এই দুইটা বস্তু একদম পড়ার সময় সমান দূরত্ব তারা অতিক্রম করবে। এটা করার একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে যে আমাদের পৃথিবী ছোট বস্তুকেও যেভাবে টানে, বড় বস্তুকেও ঠিক সেভাবেই টানে। কত মান দিয়ে টানে? 9.8 দিয়ে টানে আর কি, 9.8 দিয়ে টানে। এক এক জায়গাতে এক একটু সামান্য মান বেশি কম হইতে পারে, বাট 9.8 দিয়ে টানে। তাহলে এখন কথা হলো যে গ্যালিলিও স্যারের মাথায় প্রশ্ন আসলো যে, আরে পৃথিবী তো এটাকেও 9.8 দিয়ে টানতেছে, এটাকেও 9.8 দিয়ে টানতেছে, তাহলে পড়ার সময় টিস্যু মামা ডান্সিং করতে করতে পরে পড়তেছে, আর এটা আগে কেন পড়ে যাবে? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। তাই তিনি চালাকি করলেন, বুদ্ধি করলেন যে আচ্ছা, এবার আমি এটাকে একটা ভ্যাকুয়াম বা একটা শূন্য স্থান বানাবো, যার মধ্যে বাতাসের কোনো বাধা নাই। তাহলে আমরা যখন বাতাসের বাধা থাকবে, অর্থাৎ এমনি যদি আমরা পরীক্ষাটা করি, তাহলে দেখা যাবে যে কি, যে বস্তুটা ভার বেশি সেটা বাতাসকে বেশি ভেদ করে খুব দ্রুত মাটিতে পৌঁছে যাবে, আর যে বস্তুটা হচ্ছে ভার কম মানে ওজন কম, আচ্ছা ভর কম, সেটা ডান্সিং করতে 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 পরে পড়বে। তার মানে যার ভর বেশি সে বাতাসকে বেশি ভেদ করে নিচের দিকে চলে যেতে পারছে, যার ভর কম সে আস্তে 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 বাতাসকে ভেদ করছে আর নিচের দিকে যাচ্ছে। তাহলে এখন তার মাথায় প্রশ্ন আসলো যে আমি এখান থেকে বাতাস সরিয়ে ফেলবো, বাতাস সরিয়ে ফেলা হলো। এরপরে এখন তিনি পরীক্ষাটা করছেন যে দেখি তো এবার ঘটনা কি হয়। এবার যখন পরীক্ষাটা করলেন, পরীক্ষা করার সময় দেখতে পেলেন আরে দুটো বস্তু একেবারে সমানভাবে পড়ছে। তার মানে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু সেখানে বাতাসের বাধা থাকতে পারবে না মাই ডিয়ার স্টুডেন্ট। এই কথাটা এখানে খুব ভালো করে নজর দিয়ে মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের প্রথম সূত্র গেল। এরপর আমাদের দ্বিতীয় সূত্রতে কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে, মানে প্রথম সূত্রে গাণিতিক সমাধান নাই, দ্বিতীয় সূত্রতে এবং তৃতীয় সূত্র থেকে গাণিতিক সমাধান আছে। কিভাবে আছে দেখেন, যে বলছে যে কি, এই যে পড়ন্ত বস্তু, তাহলে আমি এখন আমাদের টিস্যু বাবুটাকে রেখেই দিলাম, আমার ক্যাপটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি ঠিক আগের মতো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি একটু আমার ছাত্রছাত্রীদেরকে। হ্যাঁ, এবার দেখেন আমি আপনাদেরকে বাস্তবিক জায়গা থেকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি জিনিসটাকে অনুমান করতে পারবেন। ধরেন যে আপনি একতলা বিল্ডিং থেকে আপনি মাটিতে লাফ দিলেন, আপনার পড়তে সময় লাগলো 1 সেকেন্ড, বুঝাই দিলেন। ধরলাম আমরা এটা হচ্ছে আমাদের, এই যে আমরা এটা এখান থেকে বলি, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে আমাদের একতলা বিল্ডিং, এখান থেকে আপনি লাফ দিলেন, তারপরে এই মাটিতে আপনি পড়লেন, সময় লাগলো আপনার
1 সেকেন্ড। কত সময় লাগলো? 1 সেকেন্ড লাগলো। তাহলে আপনি এই ভূমিকে কততে আঘাত করবেন জানেন? 9.8। জাস্ট আচ্ছা আমি এটা মান ধরি না, এই মানটা না ধরি, আমি জাস্ট একটা সোজা মান ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন যে আপনি ভূমিকে আঘাত করলেন, মানে শেষ বেগ যেটা হলো আপনার, সেটা হচ্ছে যে 10 ms ইনভার্স 1। ভূমিকে আঘাত করলেন 10 ms ইনভার্স 1। এবার দেখেন 2 তলা থেকে আপনি যখন পড়লেন, ধরেন যে এটা হচ্ছে 2 তলা বিল্ডিং, এবার এই 2 তলা বিল্ডিং থেকে আপনি লাফ যখন দিবেন, তখন এই জায়গাতে আসার পরে আপনার সময় লাগলো ধরেন যে 2 সেকেন্ড। তার মানে এখান থেকে লাফ দিলেন, এখানে এসে পৌঁছালেন, সময় লাগলো আপনার 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে আপনার এখন চিন্তা আসবে যে পৃথিবী যেহেতু আমাকে একই বেগে টানছে, একই মান দিয়ে টানছে, তাহলে এই যে 1 সেকেন্ড পরেও যদি আমি মানে 1 তলা থেকেও যদি আমি পড়ি, তাও আমাকে কিসে টানবে? 10-এ টানছে। এবার যদি আমি এমন একটা জায়গা থেকে লাফ দিলাম যেখান থেকে আমার পড়তে 2 সেকেন্ড সময় লেগেছে, তারপর আমার লাস্টের দিক দিয়ে 10ই হবে। বাট এই ঘটনা হয় না, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 করে বৃদ্ধি পাবে। যদি প্রতি সেকেন্ডে 9.8 হয়, তাহলে যদি আপনার পড়তে 9.8, যদি আপনার পড়তে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 9.8 আপনাকে আঘাত করবে মাটি, মানে আপনি মাটিকে আঘাত করবে 9.8, মাটিও তখন আপনাকে আঘাত করবে 9.8। এবার যদি 2 সেকেন্ড সময় লাগে পড়তে, তাহলে 9.8 × 2 আপনার তখন শেষ বেগ হয়ে যাবে। এবার যদি মনে করেন 3 সেকেন্ড, ধরেন যে 3 তলা থেকে আপনি লাফ দিলেন, এবার আপনার লাস্টের দিকে শেষ বেগ হয়ে যাবে 9.8 × 3। বাট আমি এখানে যেহেতু 10 দিয়েছি, তার মানে 3 10-এ তখন 30 হবে। বাট স্পেশালি 9.8 দিয়েই আমরা বোঝানোর চেষ্টা করি সবসময়, কিন্তু 9.8-এর সাথে পরিচিত আগে থেকেই হয়ে যান, আগে হয়ে যান। আচ্ছা আমরা কোনো একক ব্যবহার না করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা এখানে বোঝাতে চেষ্টা করছি আমার স্টুডেন্টদেরকে যে যদি আপনি কোনো একটা জায়গা থেকে ভূমিতে লাফ দেন, সেখানে সময় যদি আপনার 1 সেকেন্ড লাগে, তাহলে আপনার শেষ বেগ হবে 9.8। এবারে একটা জায়গা থেকে লাফ দিয়েছেন, এবার ভূমিতে আসার সময় যদি আপনার 2 সেকেন্ড সময় লাগে, তাহলে 9.8 × 2 আপনার শেষ বেগ হবে। এবার আপনি দেখেন যদি আপনার সময় 3 সেকেন্ড হয়, তাহলে আপনার শেষ বেগ এখানে এসে হবে 9.8 × 3। তার মানে আপনি দেখেছেন সময় যত আপনার বাড়ছে, বেগের মান তত বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু শেষ বেগ, অর্থাৎ আপনি এখান থেকে করে পড়ে গেলেন, তাহলে একটা শেষ বেগ হবে, সেটা হচ্ছে 9.8। এবার এখান থেকে লাফ দিলেন 9.8 × 2, তাহলে ধরেন যে একটা মান আসবে, বড় মান আসবে, তাহলে 9.8 × 3, মানে যত আপনার সময় বাড়ছে, এখানে এসে বেগের মান আপনার তত কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে আপনি যখন পড়বেন, সময় যত আপনার বেশি লাগবে, বেগের মানও বেশি হবে, বেগের মানও বেশি হবে। তাই আমরা বলতে পারি যে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ আপনি সময় যত বাড়াবেন, আপনার বেগের মান তত বাড়তে থাকবে। এ কারণেই আমরা যখন কোন একটা জায়গাতে মনে করেন যে অনেক 10 তলা বিল্ডিংয়ে উঠে গেছেন, এবার পৃথিবী যদি আপনাকে সব সময় জাস্ট শেষ বেগটা 9.8 করতো, ধরেন যে আপনি 1 তলা থেকে লাফ দিয়েছেন 9.8, 2 তলা থেকে লাফ দিয়েছেন 9.8, 3 তলা থেকে লাফ দিয়েছেন 9.8, তাহলে আমরা মনে করেন যে শপিং মলে ঘুরতে গেছি, বাট অনেক ঈদের সময় কি একেবারে ও হুড়াহুড়ি, আর তাহলে লাফ দে 10 তলা বিল্ডিং থেকে লাফ দে, আরে শেষ বেগ তো 9.8 হবে, টেনশন কি, বিলকুল মত করো। বাট না, বুঝেছেন? যত সময় আপনার বাড়বে, শেষ বেগ তত কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর আপনি তত জোরে আপনি ভূমিকে আঘাত করবেন, ভূমিও তখন আপনাকে বিপরীতভাবে কি করবে? আঘাত করবে, মাই ডিয়ার স্টুডেন্ট। তাই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে বেগ হয়, সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক। তার মানে আমরা জাস্ট দুইটা জায়গার কথা যদি চিন্তা করি, তাহলে আমি যদি এই জায়গার কথা চিন্তা করি, তাহলে যে V1 সমানুপাতিক T1 আমি বলতে পারবো না। তারপরে এই জায়গার কথা যদি চিন্তা করি, তাহলে যে V2 সমানুপাতিক T2 আপনি বলতে পারবেন না। কেন? তার কারণ এই জায়গাতে বেগ হয়েছে যে 9.8, কিন্তু এই জায়গাতে বেগ হবে 9.8 × 2। তার মানে একটাকে যদি V1 বলি, আরেকটাকে অবশ্যই V2 বলতে হবে, আরেকটাকে V2 বলতে হবে। একটাকে যদি T1 বলি, আরেকটাকে T2 বলতে হবে, মাই ডিয়ার স্টুডেন্ট। তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? অবশ্যই। একটু খেয়াল করে দেখেন এই দুইটা কাহিনী থেকে আমরা কি করতে পারি। আমরা এই দুইটা থেকে একটা কাহিনী করব, সেটা হচ্ছে যে কি এটা তো সমানুপাতিক, বা এটা তো সমানুপাতিক। তাহলে আমরা একটা কাজ করি, এই যে আমরা এই জায়গাতে বুঝাবো, হ্যাঁ বুঝাই, নো প্রবলেম।
এই দুইটাকে কম্বিনেশন করে আমরা এই জায়গাতে বোঝাচ্ছি। দেখেন যে V1 সমানুপাতিক যেটা ছিল, যে এটাকা, এই যে V1 সমানুপাতিক ছিল না, তাহলে আমরা এটাকে সমান চিহ্ন নিয়ে নিলাম, তারপর আমরা একটা ধ্রুবক ব্যবহার করব। বাট ধ্রুবক কি আমরা সেটা দরকার নেই এখন। তাহলে ধ্রুবক ইন্টু T1, তাহলে ধ্রুবক ইন্টু T1 থেকে গেল। কেন? আমরা সমানুপাতিক চিহ্নকে উঠালে সমান চিহ্ন ব্যবহার করতে পারি এবং এখানে একটা ধ্রুবক ব্যবহার করতে পারি। ধ্রুবকটা আমরা কাটা পড়ে যাবে, তো এই কারণে আর ধ্রুবক এখানে আমরা নিচ্ছি না। এবার আমরা এই অংশটুকু থেকে তাহলে কি লিখতে পারবো? তাহলে V2 ইকুয়াল টু এই যে ধ্রুবক ইন্টু T2। তাহলে এখন দেখেন 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করেন অথবা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করেন। এটাকে আপনি 1 নম্বর দেন, এটাকে আপনি 2 নম্বর দেন, তাহলে আপনি এখান থেকে কি পাবেন? তাহলে V1 ডিভাইডেড বাই V2 পাবেন, ইকুয়াল টু থেকে ইকুয়াল টু পাবেন। উপরেও ধ্রুবক ইন্টু T1 থাকবে, নিচে থাকবে ধ্রুবক ইন্টু T2। তাহলে ধ্রুবক এবং ধ্রুবক কেটে যাবে, তাহলে এখান থেকে জাস্ট আপনি পাবেন T1 ডিভাইডেড বাই কত? T2 পাবেন। তার মানে দ্বিতীয় সূত্র থেকে আপনি একটা ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে গেলেন। দ্বিতীয় সূত্র থেকে আপনি ম্যাথমেটিক্যাল টার্ম পেলেন। কেন পেলেন? তার কারণ হচ্ছে যে এখানে সময়ের সাথে বেগের কিন্তু পরিবর্তন হয়। সময় যদি বেশি লাগে বেগেরও মান বেড়ে যাবে, সময় যদি কম লাগে বেগের মান কমে যাবে। অবভিয়াসলি আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম বের করে ফেলতে পারি। এই যে আমাদের দ্বিতীয় সূত্র, এটাই আমাদের পাঠ্য বই দেওয়া আছে যে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের পরে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, তবে অবশ্যই স্থির অবস্থান এবং বিনা বাধায় এটা থাকতে হবে। বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। বাট দূরত্ব যেটা সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব যেটা সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দূরত্বের ব্যাপারটা আপনাকে বলি। দূরত্বের ব্যাপারটা এখন বলি, এখন আপনি ইজিলি বুঝতে পারবেন। 1 সেকেন্ড পরে আপনার বেগ হয় 9.8, 2 সেকেন্ড পরে আপনার বেগ হয় কত? 9.8 ইন্টু 2, 3 সেকেন্ড পরে 9.8 ইন্টু 3। তার মানে বেগ যত বাড়বে তত কি একটা গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে না মাই ডিয়ার স্টুডেন্ট? তত কি একটা গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে না? তাহলে আপনি এখন চিন্তা করেন, আমি জাস্ট আপনাকে ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করছি। ধরেন যে 1 তলা থেকে আপনি লাফ দিয়েছেন, তখন আপনি এইভাবে পড়লেন। এবার 2 তলা থেকে যখন আপনি লাফ দেবেন তখন দেখা যাবে আপনি এইভাবে পড়ছেন। 3 তলা থেকে লাফ দেবেন আর এইভাবে পড়ছেন। 4 তলা থেকে লাফ দেবেন এইভাবে পড়ে যাচ্ছেন। 5 তলা থেকে এইভাবে পড়ে যাচ্ছেন আপনি। মানে আপনি যত উঁচু থেকে লাফ দিবেন নিচে, তত নিচে এসে থেঁতলে যান, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তার মানে কি বুঝায়? তার মানে বুঝায় এই রকম। এবার আপনাদেরকে এই ভিজুয়ালাইজটা করানোর চেষ্টা করছি। চলে, ধরেন যে এখান থেকে এখানে আসতে আপনার সময় লেগেছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তার মানে ধরেন যে আপনি এখানে 10 মিটার দূরত্ব অতিক্রম করলেন। তাহলে এই জায়গাতে এসে বেগের মান প্রথম 1 সেকেন্ডে কতটুকু ছিল? 9.8 না? তাহলে 9.8 এর পরে দ্বিতীয় সেকেন্ডে গিয়ে আপনার বেগ বৃদ্ধি পেয়ে যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট? 9.8 ইন্টু 2, তার মানে 9.8 ইন্টু 2 যেহেতু, তার মানে বেগ বেড়ে গেছে, তার মানে দূরত্ব কি হয়ে যাবে? তাহলে এখানে দ্বিতীয় সেকেন্ডে গিয়ে দেখা যাবে আরো দূরত্ব, আপনি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবেন। তার মানে প্রথম সেকেন্ডের দূরত্ব এবং দ্বিতীয় সেকেন্ডের যে দূরত্ব, তার মধ্যে অবশ্যই কি থাকবে? এখানে পার্থক্য থাকবে। এবার 3 নাম্বার সেকেন্ডের কথা যদি চিন্তা করেন, তাহলে এই জায়গাতে বেগ এসে আরো কি হয়ে গেছে? বেড়ে গেছে না? 9.8 ইন্টু 3, 9.8 ইন্টু 3। তার মানে এখন আপনি ওই বেগ নিয়ে সাঁ করে নিচের দিকে চলে যাবেন না আরো? তার মানে 3 সেকেন্ডে গিয়ে আপনি দূরত্ব আরো বেশি কি করবেন? অতিক্রম করবেন। তার মানে প্রথম সেকেন্ডে একটু কম দূরত্ব অতিক্রম হয়, দ্বিতীয় সেকেন্ডে আর একটু কম, তৃতীয় সেকেন্ডে না, দ্বিতীয় সেকেন্ডে আর একটু বেশি, তৃতীয় সেকেন্ডে আরো বেশি। তার মানে খেয়াল করেছেন? এবং এই যে মানটা পাওয়া যায় কিভাবে? যে দূরত্বর যে মানটা আমি পাবো, দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম হয়, দ্বিতীয় সেকেন্ডে তার চাইতে বেশি, তৃতীয় সেকেন্ডে তার চাইতে আরো কি হবে? বেশি হবে। তাহলে এখানে একই রকম ভাবে, ঠিক সেম ভাবে আমরা এই রকম কানেকশন আমরা নিয়ে আসতে পারবো না? যে আমরা এখানে বলতে পারবো না যে h1 সমানুপাতিক t1 স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি ধ্রুবক দিয়ে উঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে h1 ইকুয়াল টু ধ্রুবক ইন্টু t1 দাঁড়াবে না? তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যদি h2 দিয়ে করি, তাহলে কি দাঁড়াবে? h2 ইকুয়াল টু ধ্রুবক ইন্টু t2 আসবে না?
তাহলে আমরা যদি সেমভাবে ভাগ করি যে H1 ডিভাইডেড বাই H2 হবে এখানে, আর এই জায়গাতে থাকবে কি T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার থাকবে। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা আর এটা সূত্রকে একই সাথে গাঁথতে চাই। কেন গাঁথবো একই সাথে? কারণ আছে। তার কারণ দূরত্ব, বেগ, সময় এই তিনটাই কিন্তু একসাথে হয়। এখানে দেখেন আপনি এই যে এখান থেকে এটা দূরত্ব শুধু চিন্তা করলে তো হবে না, এখান থেকে এটা দূরত্ব আছে, আবার এখান থেকে এটা কত সময় লেগেছে, এটার বেগ কত আছে। তার মানে তিনটাই জিনিস এখানে আপনাকে গাঁথতে হবে, তিনটাই জিনিস গাঁথতে হবে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখন আমি এই সূত্র আর এই সূত্রকে একই সূত্রে গাঁথতে হবে, মানে একই সুতা দিয়ে গাঁথতে হবে। তাহলে আমরা এখন কি করব? যেহেতু এখানে টি আছে, তার মানে আমরা এটাকে যদি রুট ওভার করে দিই, তাহলে আমরা এই যে রুট ওভার করে দিলাম, এই যে রুট ওভার করে দিলাম, তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে যে রুট ওভার H1 ডিভাইডেড বাই H2 ইকুয়াল টু এখানে দাঁড়াবে T1 ডিভাইডেড বাই T2। কেন? রুট এবং স্কয়ার কেটে গেছে, রুট এবং স্কয়ার কেটে গেছে। এবার আপনি একটু খেয়াল করে দেখেন যে T1 ডিভাইডেড বাই T2 মানে কি লেখা যায়? V1 ডিভাইডেড বাই V2। তার মানে আমরা এই জায়গাতে লিখতে পারবো V1 ডিভাইডেড বাই V2। এভাবেই আমাদের এই সূত্রটা এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট। অর্থাৎ এই যে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু রুট ওভার H1 ডিভাইডেড বাই H2। এখন এই যে একটা অঙ্ক আছে দেখেন, 6 সেকেন্ডে 72 মিটার যদি একটা বস্তু যায়, তাহলে 12 সেকেন্ডে কতটুকু যাবে? 12 সেকেন্ডে কতটুকু যাবে? এটা খুবই বোঝানোর জন্য জাস্ট আমি অঙ্কটা রেখেছি যে এগুলো থেকে অঙ্ক আপনাদের আসবে। তাহলে কি কি কানেকশন নিয়েছে দেখেন, 6 সেকেন্ডে 72 মিটার, তার মানে সময় এবং দূরত্ব। তাহলে সময় এবং দূরত্ব এটা, তার মানে আমরা এই অংশটুকু ইউজ করব। এই যে রুট ওভার H1 ডিভাইডেড বাই H2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2, এই যে T1 ডিভাইডেড বাই T2। এখন দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, H1 তাহলে H আমাকে বলেছে 6 সেকেন্ডে 72 মিটার যায়, তার মানে আমরা 6 সেকেন্ড, তাহলে প্রথম সেকেন্ড এটা, তার মানে এখানে 6 সেকেন্ড দিয়ে দিলাম। তারপরে 12 সেকেন্ডে কতটুকু যাবে, তার মানে এটা হচ্ছে দেখি 12 সেকেন্ড দিলাম। এরপর হচ্ছে যে 6 সেকেন্ডে সে কতটুকু গেছিল? 72 মিটার, তার মানে এটা হচ্ছে যে কি 72, আর রুট ওভার থাকলো H2। এখানে ক্যালকুলেশন করে H2 এর মানটা আপনাকে বের করতে হবে। জাস্ট বোঝানোর খাতিরে আমরা এই ছোট্ট একটা অঙ্ক জাস্ট আপনাদেরকে দিয়েছি যে এভাবেই কিন্তু আপনাদের অঙ্ক আসবে, আরও একটু ক্রিটিক্যালভাবে আসবে, বাট সেগুলো আমরা সমাধান করে দিব আমার ছাত্রছাত্রীদেরকে, শীঘ্রই দিব ইনশাল্লাহ। তো আশা করি পড়ন্ত বস্তুর সূত্র কীভাবে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। নোট করেছেন মাই ডিয়ার স্টুডেন্ট? নোট না করলে প্লিজ নোট করে নেন। নোট করলে আপনার পড়াটা অনেক দিন পর্যন্ত মাথায় গেঁথে থাকবে। সবার জন্য দোয়া থাকলো। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।